The next war which we are looking at, it may happen soon. সম্প্রতি ভারতের সেনাপ্রধান এক সতর্ক বার্তায় বলেছেন শিগগিরই যুদ্ধ শুরু হতে পারে। ভারতের যুদ্ধ প্রস্তুতিতে সরাসরি সহযোগিতা করছে রাশিয়া। মস্কোর পূর্ণ সমর্থনেই নাকি বাংলাদেশকে লক্ষ্য করে ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ছক কষা হচ্ছে। মস্কোর ক্রেমলিন থেকে আসা একটি আকস্মিক বার্তা ঢাকার ক্ষমতার কেন্দ্রে এক নতুন ধরনের চাপ সৃষ্টি করেছে। এ যেন সামরিক ভীতির পাশাপাশি কূটনৈতিক ব্ল্যাকমেইল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় করা অকূটনৈতিক ভাষায় বাংলাদেশকে সরাসরি সতর্ক করে দিয়েছে। ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, ঢাকা যেন দিল্লির জন্য ঠিক তেমন কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্ম না দেয়। কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে মস্কোর এই অবস্থান এখন অনেকটাই স্পষ্ট করে দিয়েছে যে তারা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কেবল ভারতের বন্ধু নয়, বরং তার অঘোষিত এবং অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। কিন্তু সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে রাশিয়া সম্পূর্ণভাবে ভারতের পাশে, আওয়ামী লীগের পাশে, এবং আমেরিকা আগে যেভাবে ভারত বিরোধিতা করতো এবং বাংলাদেশকে একেবারে সকল বিষয়ে সাপোর্ট করতো সিএ এর মাধ্যমে, সেভাবে কিন্তু এখন আর সাপোর্ট করছে না সম্পূর্ণরূপে। এই জঙ্গিদের বিষয় নিয়ে, বাংলাদেশে এরকম মবতন্ত্রের বিষয় নিয়ে ভারতকে এখন সমর্থন দিচ্ছে আমেরিকা। আমেরিকাও চাচ্ছে বাংলাদেশের মধ্যে এরকম জঙ্গিবাদ কমে যাক, মবতন্ত্র কমে যাক। আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর বিশেষ অংশ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্যে। চলুন দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভয়ঙ্কর বার্তা কেন দক্ষিণ এশিয়ার অঘোষিত প্রহরী হয়ে উঠল মস্কো? যখন বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর 17 মাউন্টেন স্ট্রাইক কোরের ভারী বুটের আওয়াজ আতঙ্ক সৃষ্টি করছে, ঠিক তখনই মস্কোর ক্রেমলিন থেকে আসা একটি আকস্মিক বার্তা ঢাকার ক্ষমতার কেন্দ্রে এক নতুন ধরনের চাপ সৃষ্টি করেছে। এ যেন সামরিক ভীতির পাশাপাশি কূটনৈতিক ব্ল্যাকমেইল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় করা অকূটনৈতিক ভাষায় বাংলাদেশকে সরাসরি সতর্ক করে দিয়েছে। ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, ঢাকা যেন দিল্লির জন্য ঠিক তেমন কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্ম না দেয়। কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে মস্কোর এই অবস্থান এখন অনেকটাই স্পষ্ট করে দিয়েছে যে তারা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কেবল ভারতের বন্ধু নয়, বরং তার অঘোষিত এবং অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি নির্ধারণের স্বাধীনতায় সরাসরি প্রকাশ্য হস্তক্ষেপ, যা আন্তর্জাতিক সম্পর্কের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন রাশিয়ার এই বক্তব্যের মূল লক্ষ্য দ্বিমুখী। একদিকে তারা চাইছে বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ হিসেবে রেখে দিতে, অন্যদিকে তারা দিল্লির রাজনৈতিক এবং নিরাপত্তা বলয় থেকে ঢাকাকে বেরিয়ে দিতে তীব্রভাবে বাধা দিচ্ছে। মস্কোর এই হুমকি এখন এমন এক সময় এলো যখন আঞ্চলিক স্থিতিশীলতা এমনিতেই চরম উত্তেজনায় ভুগছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এর শব্দচয়ন ছিল ব্যাপক এবং অত্যন্ত কঠোর। তারা বরাবর ইউক্রেনের সংকটের উদাহরণ টেনে এনেছে, যা মূলত সামরিক পদক্ষেপের একটি প্রচ্ছন্ন হুমকি। এর নেপথ্যে কাজ করছে ভারতের চরম নিরাপত্তা উদ্বেগ। গত 27 বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটা দাতা গ্রহীতার একপাক্ষিক সুবিধার ভিত্তিতে চলছিল, কিন্তু সাম্প্রতিক কিছু ভারত বিরোধী রাজনৈতিক কার্যকলাপে এই একপাক্ষিক সুবিধার জায়গায় ফাটল ধরার ভয় পাচ্ছে দিল্লি। ভারত নিজে সরাসরি এসব স্পর্শকাতর কথা বলে পরিস্থিতি আরো জটিল করতে চাইছে না। তাই তারা তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র রাশিয়াকে ব্যবহার করে ঢাকাকে সরাসরি চাপে রাখার কৌশল নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, ভারত যখন নিজের প্রতিবেশী দেশগুলোতে বন্ধুত্বের বন্ধন বা নিজেদের কূটনৈতিক কৌশল দিয়ে পুরোপুরি সফল হতে পারছে না, তখন তারা রাশিয়ার মতো একটি পরাশক্তিকে ব্যবহার করে নিজেদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চাইছে। সহজ ভাষায়, দিল্লি এখন রাশিয়ার মাধ্যমে বাংলাদেশের উপর তাদের অদৃশ্য কর্তৃত্ব জারি রাখতে চাইছে। এটি একটি কঠিন এবং অত্যন্ত বিপজ্জনক কূটনৈতিক কৌশল, যা একটি ছোট রাষ্ট্রের স্বাধীনতাকে পুরোপুরি প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি ছিল এবং থাকা উচিত সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তবে বর্তমান বিশ্ব বাস্তবতায় এই নীতি এখন চরম অকার্যকর হয়ে পড়েছে। যখন আপনার প্রতিবেশী দেশ আপনার সার্বভৌমত্বকে উপেক্ষা করে এবং অন্য একটি পরাশক্তিকে ব্যবহার করে আপনাকে ভয় দেখায়, তখন আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ থাকার অর্থ কেবল নিজের বিপদ ডেকে আনার সমান নয়। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাশিয়ার এই খোলাখুলি হুমকির মুখে বাংলাদেশের এখন উচিত হবে দ্রুত নতুন এবং শক্তিশালী মিত্র খুঁজে নেওয়া, যারা এই দুই পরাশক্তির জোটকে মোকাবেলা করার ক্ষমতা রাখে। ভারত এবং রাশিয়া এই জোটকে মোকাবেলা করতে হলে ঢাকাকে অবশ্যই একটি পাল্টা জোটের দিকে গভীরভাবে নজর দিতে হবে, যেখানে চীন এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের বিপরীতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন শুধু সময়ের দাবি নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন বা আকাশপথে হামলার আশঙ্কার কথা উঠলে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা
দুর্বলতার বিষয়টি সামনে নিয়ে আসতেই হয়। সামরিক নথি এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে বলা যায়, ভারতের হাতে থাকা আধুনিক রাফাল এবং সুখোই MKI যুদ্ধবিমানের আক্রমণের বিপরীতে বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর। রাশিয়ার তৈরি পুরনো MiG-29 বা চীনের F-7 বিমান দিয়ে ভারতের মাল্টিরোল ফাইটার জেটের মোকাবেলা করা প্রায় অসম্ভব একটি কাজ। বিশেষজ্ঞরা মনে করেন, একটি পূর্ণাঙ্গ সংঘর্ষ শুরু হলে যুদ্ধের ময়দানে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম দফার বিমান হামলা ঠেকানোর মতো প্রযুক্তিগত শক্তি আমাদের হাতে নেই বললেই চলে। আর এই সামরিক দুর্বলতার সুযোগ নিয়েই রাশিয়া এবং ভারত এখন প্রকাশ্য সভায় বা কূটনৈতিক ব্রিফিং বাংলাদেশকে দমানোর সাহস পাচ্ছে। একটি দেশ তখনই স্বাধীন থাকতে পারে যখন তার আকাশসীমা সুরক্ষিত থাকে, আর সেই সুরক্ষার জন্য অন্তত 1 ডজন আধুনিক সুখোই ফ্ল্যাঙ্কার বা সমমানের যুদ্ধবিমান কেনা এখন বিলাসিতা নয়, বরং টিকে থাকার জন্য অপরিহার্য এক লড়াই। এই ভয়াবহ প্রযুক্তিগত ব্যবধান দ্রুত কমাতে না পারলে মস্কোর হুমকি বাস্তবে রূপ নিতে বেশি সময় নেবে না। এই সংকটের মূলে রয়েছে বাংলাদেশের নেতৃত্বের একাংশের নতজন মানসিকতা। রাষ্ট্রের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা এবং নীতি নির্ধারক এখনও পর্যন্ত ভারতের প্রতি তোষণ নীতি বজায় রাখতে ব্যস্ত। এই দুর্বল এবং আত্মবিশ্বাসী নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করতে পারছে না। রাশিয়ার মতো একটি দেশ যখন প্রকাশ্য সভায় এত বড় হুমকি দেয়, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সঙ্গে সঙ্গে কঠোর প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করা। কিন্তু বর্তমান প্রশাসনের মন্থর গতি এবং নীরবতা বলে দিচ্ছে সংকটকালীন পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষ এবং সাহসী কূটনীতিকের বড় অভাব রয়েছে। বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন, বাংলাদেশকে এখন এমন একজন নেতৃত্ব খুঁজে বের করতে হবে যিনি আন্তর্জাতিক ফ্রন্টে গিয়ে তুরস্ক, আমেরিকা এবং চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের প্রভাব বলয় থেকে দেশকে বের করে আনতে পারবেন। বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার কূটনৈতিক সমর্থন আদায় করা এখন সামরিক ও কৌশলগত দিক থেকে খুবই জরুরি। ইতিহাসে নজর দিলে দেখা যাবে, রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন সবসময় ভারতের স্বার্থের পাহারাদার হিসেবে কাজ করছে। 1971 সালের যুদ্ধের ইতিহাস নিয়ে লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজির লেখা দ্য ব্রিট্রাল অফ ইস্ট পাকিস্তান বইটিতে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে ভয়াবহ মিল বহন করে। আমরা জানি 3 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু নিয়াজির মতে ভারতের আসল আগ্রাসন শুরু হয়েছিল 1971 সালের 22 নভেম্বর। সেদিন ভারতীয় বাহিনী গোপনে ঢাকা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। 22 নভেম্বর সেই হামলার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে আকাশপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং বহির্বিশ্ব থেকে যোগাযোগ পথ বন্ধ করে দেওয়া। মজার ব্যাপার হলো, আজ 2025-26 সালেও রাশিয়া সেই একই কায়দায় ভারতকে মদত দিচ্ছে এবং বাংলাদেশের উপর ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করছে। ইতিহাসের এই ভয়াবহ মিল থেকে বোঝা যায়, এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত নকশা। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এবং রাশিয়ার সরাসরি হুমকি মোকাবেলা করতে হলে বাংলাদেশকে এখন চীন, তুরস্ক, পাকিস্তান ফ্রন্টের সাথে দ্রুত যুক্ত হতে হবে। চীনের সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা ভারতকে আঞ্চলিকভাবে চাপে ফেলার জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে। অন্যদিকে তুরস্কের সামরিক ড্রোন প্রযুক্তি বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক সেনাবাহিনীকে নাস্তানাবুদ করতে সক্ষম, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্কের উন্নয়ন করার মাধ্যমে আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখা সম্ভব হতে পারে, যা ভারতকে তার আগ্রাসী কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। শত্রুরা যখন আক্রমণাত্মক কথা বলছে, তখন বাংলাদেশেরও উচিত কূটনৈতিক শিষ্টাচারের দোহাই না দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া। বিশেষ করে আকাশসীমা সুরক্ষায় চীন বা তুরস্ক থেকে উন্নত মানের বিমান প্রযুক্তির ব্যবস্থা দ্রুত সংগ্রহ করা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। রাশিয়া ও ভারতই এই অশুভ আতাত ভাঙতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও কঠোরতা প্রয়োজন। দেশের 1 ইঞ্চি মাটিও যাতে অন্য কোনো দেশের নিরাপত্তার জন্য ব্যবহৃত না হয়, সেই নিশ্চয়তা যেমন দিতে হবে, তেমনি অন্য কোনো দেশ যেন আমাদের উপর খবরদারি করতে না পারে, সে কঠোর অবস্থানও পরিষ্কার করতে হবে। বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তিদের উচিত হবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে লবিং জোরদার করা, কারণ ভারত বর্তমানে আন্তর্জাতিকভাবে কিছুটা কোণঠাসা, আর এই সুযোগটি বাংলাদেশকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, কেবল বৃষ্টি কথা বলে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না, তার জন্য প্রয়োজন শক্ত হাত এবং শক্তিশালী নির্ভরযোগ্য মিত্র। রাশিয়া বা ভারত কেউই বাংলাদেশে ভালো চাইবে না যদি না আমরা নিজেদের শক্তি প্রদর্শন করতে পারি। সবশেষে বলা যায়, দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য টিকিয়ে রাখার জন্য রাশিয়া এখন ঢাল হিসেবে কাজ করছে। 22 নভেম্বরের সেই পুরনো ইতিহাসের মতো আজও ঢাকাকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। আকাশপথে ভারতের সক্ষমতা এবং রাশিয়ার কূটনৈতিক চাপের বিরুদ্ধে লড়াই করতে হলে বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক উভয় খাতে আমূল পরিবর্তন আনতে হবে, অন্যথায় সার্বভৌমত্ব কেবল কাগজে কলমেই থেকে যাবে। বাংলাদেশের মধ্যে যে জঙ্গিদের আস্ফালন হচ্ছে, ভারত সকল কিছু নজরদারিতে রেখেছে এবং অবগত আছে, এবং এই সকল বিষয় বিশ্বের প্রভাবশালী দেশের কাছে তুলে ধরছে। ভারত কূটনীতিকভাবে খেলছে। কিছুদিন আগেও যখন ভারতের রাষ্ট্রদূত কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হয়েছে এবং ভারতের সহকারী হাই কমিশনার বাসভবন আক্রমণ করা হয়েছে, তখন অনেকেই বলেছেন ভারত মনে হয় এখন ছোট স্কেলে একটি আক্রমণ করবে। তখন আমি বলেছিলাম, ভারত ছোট স্কেলে কোনো আক্রমণ করবে না। ভারত এই সকল বিষয়গুলো বিশ্বের বড় বড় পরাশক্তি দেশের কাছে তুলে ধরবে এবং ভারত কূটনীতিকভাবে জবাব দিবে। মোটামুটি এই 16 মাসে বাংলাদেশে যে এরকম জঙ্গিদের আস্ফালন হয়েছে এবং বিভিন্ন রকম মবের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, এবং মব করে করে সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে, মিডিয়া সেন্টার ধ্বংস করে দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যম ধ্বংস করে দেওয়া হচ্ছে, সকল কিছু এই ভারত সরকার বিশ্বের কাছে তুলে ধরেছে যে আমার পার্শ্ববর্তী একটি ছোট রাষ্ট্রের মধ্যে জঙ্গিদের আস্ফালন বেড়ে গিয়েছে এবং আমাদের সার্বভৌমত্বে হুমকি হচ্ছে। এই রাষ্ট্রের মধ্যে
যে সকল জঙ্গিরা এখন আস্ফালন ঘটাচ্ছে তাদেরকে দমন করতে হবে। আর এই সকল বিষয়ে ডক্টর ইউনূসের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। ডক্টর ইউনূসকে প্রেশার ক্রিয়েট করতে হবে। এই সকল বিষয় রাশিয়াও একমত হয়েছে এবং আমেরিকাও একমত হয়েছে। এখন অনেকেই বলতে পারেন আমেরিকার তো বাংলাদেশে স্বার্থ আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা সবসময় ডাবল গেম খেলতে পছন্দ করে। চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক। কথা বুঝতে পেরেছেন? তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করায় কেন? প্রক্সি ভাবে, অস্ত্র বিক্রি করার জন্য। যে যুদ্ধ করে তাকে বলে আমি তোর পিছিয়ে আছি, অস্ত্র দিব, তুই যুদ্ধ কর, টেনশন করিস না। যেমন ইউক্রেনকে পুরো প্রক্সি ভাবে সাপোর্ট করতেছে আমেরিকা, রাশিয়ার সাথে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের মধ্যেও তাদের স্বার্থ হচ্ছে কি, সেন্ট মার্টিনের আশেপাশে একটা বেস করা, বন্দরটা খেয়ে ফেলা, আর বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য খর্ব করা। তারা সেটা করতে পেরেছে 5 আগস্টের পরবর্তী সময়। ভারতের আধিপত্য বাংলাদেশে এখন খর্ব হয়েছে। বন্দরও মোটামুটি এখন বিদেশে একটা যে সংস্থা আছে তাদের হাতে চলে গিয়েছে। এখন সেন্ট মার্টিনে কি হচ্ছে অনেক কিছু আমরা অবগত না। ভারত এখন মোটামুটি বাংলাদেশ থেকে আগের থেকে আধিপত্য অনেক কমে ফেলেছে বা কমে গিয়েছে, এটা আমরা সকলে অবগত আছি। তাই সে কারণে আপনাদেরকে বলছি যে এখন বাংলাদেশে যে পরিস্থিতি আছে সে বিষয়ে রাশিয়া এবং আমেরিকা ভারতকে একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আপনি ডক্টর সরকারের উপর প্রেশার ক্রিয়েট করুন। আমরাও বিবৃতি দিচ্ছি, আমরাও প্রেশার ক্রিয়েট করছি, বাংলাদেশে জঙ্গি দমন করতে হবে। এই সকল বিষয় ডক্টর বুঝতে পেরে নির্বাচনের আগে তুইয়া কিছু মাওলানা আছে বিক্রমপুরীদের মতো ছোটখাটো, তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছে। এখন অ্যারেস্ট করে শুরু করে বোঝানো শুরু করে দিয়েছে ভারতকে এবং অন্যান্য পরাশক্তিকে, দেখেন আমি জঙ্গি দমন করছি। যারা উল্টাপাল্টা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে আমি জেলে ভরে দিচ্ছি। বাংলাদেশে নির্বাচনের পরিবেশও আছে, পরিবেশ আমি তৈরি করছি। এগুলো সকল কিছু বাংলাদেশের জনগণও বুঝে, ভারতও বুঝে যে মেন গুলাকে আপনি খুললাম ছুট দিয়ে রাখবেন, তাদেরকে ধরবেন না। ছোটখাটো টানাফাটাদেরকে ধরে আপনি জঙ্গি বানিয়ে বুঝাবেন আমি জঙ্গি দমন করতেছি। ভাই, যা কিছু করার ভারত কূটনীতিকভাবেই করবে। বাংলাদেশের র অ্যাক্টিভ আছে সকলেই জানি, রয়ে করবে। বিতর্কতভাবে আইএসআইয়ের সাথে রয়ের তুমুল ফাইট চলছে বাংলাদেশের মধ্যে। সেখানে আবার আইএসআইয়ের সাথে যৌথভাবে জড়িত হয়ে গিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি র ভার্সেস আইএসআই, মানে ত্রিমুখী খেলা চলতেছে। ত্রিমুখী খেলার মধ্যে র একা হয়ে গিয়েছে, কারণ এমআইটি আর আইএসআই একত্রিত হয়ে রয়ের সাথে খেলছে। এইদিকে ওপেনলি ভাবে খেলা চলছে বাংলাদেশে, একরকম গোয়েন্দা সংস্থাদের খেলা চলছে অন্যরকম। কিন্তু সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে রাশিয়া সম্পূর্ণভাবে ভারতের পাশে, আওয়ামী লীগের পাশে। এবং আমেরিকা আগে যেভাবে ভারত বিরোধিতা করতো এবং বাংলাদেশকে একেবারে সকল বিষয়ে সাপোর্ট করতো সিআইএর মাধ্যমে, সেভাবে কিন্তু এখন আর সাপোর্ট করছে না সম্পূর্ণরূপে। এই জঙ্গিদের বিষয় নিয়ে, বাংলাদেশে এরকম মবতন্ত্রের বিষয় নিয়ে ভারতকে এখন সমর্থন দিচ্ছে আমেরিকা। আমেরিকাও চাচ্ছে বাংলাদেশের মধ্যে এইরকম জঙ্গিবাদ কমে যাক, মবতন্ত্র কমে যাক। এই সকল বিষয়ে নিয়েই তো পৃথিবীর মধ্যে সবসময় সোচ্চার ছিল আমেরিকা, ভারত এবং ইসরায়েল। আমেরিকা, ভারত সবসময় বলে আসতো জঙ্গিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এখন বাংলাদেশের মধ্যেও কিন্তু জঙ্গিদের আস্ফালন হচ্ছে। এখন আর আমেরিকা উল্টা কথা বলতে পারবে না, জিরো টলারেন্স দেখাতে হবে, ভারতকে সমর্থন করতে হবে। সে কারণে এই বিষয়ে সমর্থন করছে এবং ভারতও বহির্বিশ্বের মধ্যে এই 16 মাসে বুঝাতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশের মধ্যে জঙ্গিদের আস্ফালন হয়, মবতন্ত্র তৈরি হয়। মিডিয়ার লোকেরা সেভ না, কোনো হাই কমিশন সেভ না, কোনো রাষ্ট্রদূতের অফিসের কোনো লোকই সেভ না। তাই বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব আবার আওয়ামী লীগের রেজিমকে ফিরিয়ে আনতে হবে। মোটামুটি কূটনীতিকভাবে ভারত সফল হয়ে গিয়েছে। কারণ কিভাবে খেলবে, কোন লাইনে খেললে আবার আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনতে পারবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে এবং আওয়ামী লীগ আবার দাপটশীল বাংলাদেশের রাজনীতি করতে পারবে, ওইটা সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর ডিপেন্ডেড এবং ভারতের কূটনীতির উপর ডিপেন্ডেড। এখন দেখা যাক আগামীতে কি খেলা হয় এবং বাংলাদেশে কি পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে তারপরে কি আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারে এবং শেখ হাসিনার কি রাজকীয় প্রত্যাবর্তন হয় কিনা। সে কারণে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন মোটামুটি অনেক কিছু গুছিয়ে নিয়েছে ভারত এবং বাংলাদেশ। আওয়ামী লীগ, আপনারা মনে করেন আওয়ামী লীগ চুপচাপ হয়ে আছে, আওয়ামী লীগ নিষ্ক্রিয়। আরে ভাই, আওয়ামী লীগ নিষ্ক্রিয় না। আগে কূটনীতিকভাবে বিশ্বের কাছে একটা ন্যারেটিভ তৈরি করতে হয়। ন্যারেটিভ তৈরি হওয়ার পরে বাংলাদেশের জনগণের কাছে ন্যারেটিভ তৈরি করতে হয়, তারপরে রাজনৈতিকভাবে আগাতে হয়। মোটামুটি বিশ্বের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকার থাকলে বাংলাদেশে জঙ্গিদের আস্ফালন হয় না। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বাংলাদেশে জঙ্গিদের আস্ফালন হয়েছে এবং ডক্টর জঙ্গিদেরকে সাপোর্ট করেছে, অনেককে জেল থেকে ছেড়ে দিয়েছে এবং জামাত ইসলামী জঙ্গিদেরকে একেবারে শেল্টার দিয়েছে। আর বিএনপিও এই সকল বিষয়ে জিরো টলারেন্স না জঙ্গিদের বিষয় নিয়ে। তাই বিএনপি ক্ষমতায় আসলে জঙ্গি দমন করবে এবং ভারতের সার্বভৌমত্বের হুমকি হবে না, সে বিষয়ে বিশ্বের কাছে একেবারেই এই সরকার বুঝাতে পারেনি। তার মানে ভারত যেভাবে আগে এগিয়েছিল সেটাই পারফেক্ট। বিশ্ব এখন বুঝতে পেরেছে ভারত কেন বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রেখেছিল। বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পরে বাংলাদেশ এখন কারো নিয়ন্ত্রণে নেই এককভাবে। বাংলাদেশ এখন নিজেদেরও নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশকে কারা চালায়? বাংলাদেশের সরকার থাকলেও সরকারের ভিতরে আর অনেক সরকার আছে, তাই অনেক দেশের প্রভাব আছে। তাই বাংলাদেশকে একটি সেটেলমেন্ট আনতে হবে। সে কারণেই গ্রিন সিগন্যাল দিয়ে তারেক জিয়াকে ভারতও দেশে আনিয়েছে। এখানে আমেরিকারও গ্রিন সিগন্যাল আছে, রাশিয়ারও গ্রিন সিগন্যাল আছে যে অন্তত মন্দের ভালো একটা রাজনৈতিক সরকার আসুক, জঙ্গিবাদের আস্ফালন কমবে এবং ভারতও তাদের খেলাটা সুন্দরভাবে খেলতে পারবে। রাজনৈতিক সরকার থাকলে তখন আওয়ামী লীগকে আবার রাজনীতি ফিরানো সহজ হবে। খুব সুন্দরভাবে খেলাগুলো খেলেছে, তাই এই খেলা হারার কোনো সম্ভাবনা নেই। শুধু নির্বাচনটা হতে দেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে দেখবেন একের পর এক খেলা চলতেই থাকবে।
যতই বিএনপি বলুক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিদায় হলে সে দল কখনো ফিরতে পারে না। এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারা মাথায় নিয়েন না। মেইন খেলাটা হবে মাঠে, মেইন খেলাটা হবে কূটনীতিকভাবে। আর সেই খেলায় মেইন ম্যান অফ দ্য ম্যাচ বলেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে শেখ হাসিনা, আর কোচ হিসাবে দায়িত্বে থাকবে ভারত। এটাই হচ্ছে আগামীর বাস্তবতা বাংলাদেশের রাজনীতির। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। কারণ সামাজদার আদমিকে নিয়ে ইশারাই কাফিয়ে, কারণ সম্পূর্ণরূপে আমেরিকা এখন আর বাংলাদেশের ব্যাপার নিয়ে একেবারে ভারত বিরোধিতা করছে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও নেই। কারণ মোটামুটি স্বার্থ যতটুকু হাসিল করার তার কাছাকাছি আমেরিকার হাসিল হয়ে গিয়েছে। তাই এখন আর ভারত বিরোধিতার একেবারে রাজনীতি করবে না আমেরিকা। আর রাশিয়া তো তাদের ব্যাপারগুলো ক্লিয়ার করে দিয়েছে, তাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছে, আমরা আওয়ামী লীগের পাশে আছি এবং ভারতের পাশে আছি। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নিত্য নতুন খবর পেতে হট নিউজের পর্দায় চোখ রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।